ডক্টর ইউনূস একটা জিনিস বুঝতে হবে যে তিনি কিন্তু গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছেন, ফলে তিনি কিন্তু জবাবদিহি করেন কিন্তু জনগণের কাছে। ফলে তিনি কিন্তু পদত্যাগ করবেন না, তার ওই পর্যায়ে এই ধরনের কথা বলাটা ভুল হয়েছে, এটা ক্ষতি করেছে, এটা একটা স্মৃতিশক্তি নষ্ট করেছে। এটা আশা করে ক্রিয়েট করবেন না, এই ধরনের কথা তিনি পদত্যাগ করবেন জনগণ ঠিক করবেন। ঠিক আছে, 2 নম্বর আমি মনে করি যে তার যে দুর্বলতা আমি দেখছি, সেটা প্রথম থেকে আমি বলে আসছি, সেটা হলো যে তিনি ভুলে যান যে এটা গণঅভ্যুত্থানের মধ্যে তিনি এসেছেন, তিনি রাজনৈতিক দলের আন্দোলনের মাধ্যমে। ফলে এই যাবৎকালে যে গত এতটা মাস চলে গেল জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক তৈরি হয়, এটা খুব আনফর্চুনেট এবং এটা তাকে খুব ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এবং এই ক্ষতিটার কারণে কিন্তু আজকে যে দ্বন্দ্বটা আমরা দেখছি সেনাবাহিনী বনাম ডক্টর ইউনূস, এই দ্বন্দ্বটা এসছে যেহেতু জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং নাই যে এটা কিন্তু টের পাচ্ছে সকলে মিলে। এবং তিনি অনেকগুলো ক্ষেত্রে তিনি কিছু করতে পারেন না, যে আমলাতন্ত্রকে তিনি আসলে নিরস্ত করতে পারেন। ঠিক আছে, জনগণ তো একটা নতুন স্বাধীনতা পেয়েছে, তাদের দাবি নিয়ে যাবে, ছুটে যাবে, কারণ তারা তো মনে করছে চাঁদে মানুষ। ঠিক না, আজকে যদি একটা যে কোনো যে একদিন কথা বলতে পারেন না 15 বছর, সেও একটা মিছিল নিয়ে চলে যাচ্ছে আপনার মনে হয়। এটা তো ভালো লক্ষণ, এটা তো খারাপ তো কিছু না, এটা তো ইতিবাচক জিনিস, এটার জন্য তো আমরা এতটা লড়াই করি। ফলে এতে তো ভীত হওয়ার কিছু নেই। কিন্তু তার যে স্টেটমেন্ট আমি দেখলাম যে এটাকে তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন বলে এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিচ্ছেন, এটা গণবিরোধী বক্তব্য, এটা দরকার তো নেই। জনগণ করবে, তার মধ্যে বহু জনগণ থাকবে, ভুল করবে, তো জনগণকে ঠিক করতে দিন। আমরা তো তর্ক করছি, আমরা তার পক্ষে কাজ করছি, ঠিক করতে দিন। কিন্তু তিনি যখন প্রথম থেকে যে গ্রুপে করেছেন, যে রাজনৈতিক দলগুলোকে তিনি মনে করেছেন যে এখানে জনগণের প্রতিনিধি, এটা মারাত্মক এবং এটাই অস্থিতির সতর্ক। কারণ রাজনৈতিক দলগুলো বাংলাদেশে একান্ত ব্যতিক্রম থাকতে পারে, একান্ত লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি। কারণ এই দেশে 2 কোটি 5 কোটি টাকা না থাকলে আপনি কখনো রাজনীতিতে প্রতিযোগিতা করতে পারবেন না। ফলে তিনি জনগণকে ভুলে গিয়ে ডক্টর ইউনূস লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে তিনি কথা বলতে যাচ্ছেন এবং ক্রমাগত এটাই করছেন। তিনি কোনো সিভিল সোসাইটি কোনো প্রতিনিধির সঙ্গে তিনি কোনো কথা বলবেন আমি দেখিনি। তিনিও এখান থেকে ধরুন আজকে যে তিনি কোর্টে গেছেন বা বিভিন্ন জায়গায় গেছেন, তিনি কোনো জেলায় কোনো সম্মান করেন। এগুলো তো এত বড় গণঅভ্যুত্থানের পরে এতগুলো মানুষ মরে যাওয়ার পরে তার এই পরিবর্তিটুকু হলো না যে তিনি এই যারা মানুষগুলো শহীদ হয়েছে তিনি তাদেরকে প্রতিনিধিত্ব করেন। তিনি তো বিএনপির প্রতিনিধি, তিনি জামাতের প্রতিনিধি, তাতে এটাই মনে করেছে অস্ট্রেলিয়ার সরকার প্রধান কারণ। এখন এখান থেকে বেরোবার পথটা কি? বেরোবার প্রথম পথটা হচ্ছে যে তাকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপটা এটাকে ভুয়া। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতো অস্থিরতা তৈরি করবে না, কারণ রাজনৈতিক দলগুলো এই সমস্ত অস্থিতিশীলতার জন্য দায়ী। কারণ বিএনপির প্রথম থেকে এই যে নির্বাচন বলে যে চাপটা সৃষ্টি করেছে, এর ফলে কিন্তু এখন দেখেন নির্বাচনবাদী একটা তত্ত্ব সমাজে এসে গিয়েছে। অথচ তিনি উপেক্ষা করেছেন কি তিনি ছেলেদেরকে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান ঘোষণা দিতে তিনি কিন্তু দেননি। ঠিক আছে, এটা তো মারাত্মক অপরাধ করেছেন। একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে এবং ছেলেরা তার কথা শুনেছে এবং তার কথা শুনে তারা একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বানিয়েছে, যে সরকার আপনার সংবিধানের অধীনে শপথ নিয়েছে। এটা তো ঠিক করেন নাই, তারপর তো ছেলেরা এটা মেনে নিয়েছে যে ঠিক আছে আমরা এটা শান্তিপূর্ণভাবে এটা সমাধান হতে পারে, এটা হবে। কিন্তু তিনি তো আর জনগণের কারোর সঙ্গে তো এই এতটা সময় চলে গেলে তিনি কথা বলেননি। তার যে উপদেষ্টা ঠিকমতো কাজ করছে কিনা এটা তো মারাত্মক বিতর্কের বিষয়। অনেকে তিনি নিয়ে আসছেন যাদের সম্পর্কে আমাদের প্রশ্ন আছে। এমনকি সেনাবাহিনীতে যুক্তিসঙ্গত কিছু প্রশ্ন করেছে যে আপনি যখন নিয়ে আসবেন তারা দেশের তো স্থিতিশীলতা, যে সেনাবাহিনীর সমর্থন আপনি টিকে আছেন, এই সেনাবাহিনী কালকে যদি কোনো কারণে বলে যে না আমি চাই না সরকার, তো পড়ে যাবে, তাহলে সেনাবাহিনীর সঙ্গে তো একটা সম্পর্ক, একটা কাজের সম্পর্ক গড়ে তোলা তার জরুরি ছিল। তিনি এই যে বড় বড় সিদ্ধান্ত নিলেন, তিনি কি সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন? কিন্তু আমরা যে সঙ্গে নিত্য কথা বলতেছি। আমি ডক্টর ইউনূসকে প্রশ্ন করবো, তিনি তো প্রতিদিন আমরাদের সঙ্গে কথা বলছেন, তো তিনি সেনাবাহিনীর সঙ্গে কথা বলে কি সমস্যা? তারা এই যে বাংলাদেশে একটা আমলাতন্ত্রকে তিনি প্রাধান্য দিলেন সেনাবাহিনীর বিপরীতে, মানে বেসামরিক আমলাদের যারা এই এত বছরের এই ফ্যাসিস্ট শাসনে যারা ছিল সহযোগী, এদেরকে তিনি করলেন, এদেরকে তিনি সামনে নিয়ে আসলেন। কিন্তু তিনি সেনাবাহিনীর সঙ্গে কোনো কার্যকর কোনো কথা, কোনো আলোচনা তিনি ওপেন করলেন না। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এটা একটা জিনিস। একটা এখন অস্থিরতার কারণটা কি? আমরা একটা ব্যক্তি, ধরুন সেনাপ্রধান সম্পর্কে বা সেনাবাহিনীর সম্পর্কে আমাদের বিস্তর অভিযোগ আছে, এটা আমি মেনে নিচ্ছি এবং আমার নিজের মেলা অভিযোগ আছে।
কিন্তু আপনি যদি যেই সেনাপ্রধান আপনাকে এই পুরো ট্রানজিশন আপনাকে সাপোর্ট দিচ্ছে, সেই সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যক্তিগত তাকে আক্রমণ করে তাকে যেসব কথাবার্তা বলা হচ্ছে, এটা কিন্তু আমরা সমাজে কিন্তু এটা কিন্তু প্রশ্ন পেয়েছে। মানে সেনাবাহিনী বনাম আপনি আমলাতন্ত্র, এটাকে যেমন তিনি শক্তিশালী করেছেন, অন্যদিকে সেনাবাহিনীকে জনগণের বিপরীতে তিনি হাজির করেছেন। অথচ সেনাবাহিনী প্রথম থেকে তাদের যে চেষ্টাটা আমি খেয়াল করেছি, সে চেষ্টাটা কী ছিল? একটা যে তার একটা শান্তিপূর্ণ ট্রানজিশন তারা ছিল। প্রথম থেকে যে অভিযোগটা এসেছিল যে তিনি অনেককে জায়গা দিয়েছেন, তার এখানে সমস্ত আওয়ামী লীগের লোকজনকে তিনি জায়গা দিয়েছেন। তো সেনাবাহিনীতে তাদের তো প্রত্যেকটা তালিকা তো বের করে দিয়েছে, তার মধ্যে অধিকাংশ বেসামরিক নাগরিক। আওয়ামী লীগের বড় বড় নেতা কই? এটা কি করে পালালো? এটাতে পুরো সেনাবাহিনী দৌড় দিয়ে তো লাভ নেই। আর সেনাবাহিনী যদি দিয়েও থাকে, যদি এখানে একটা গণ অভ্যুত্থানের পরে একটা হত্যাযোগ্য হতো, তাহলে এটাও তো দেশের জন্য ভালো ছিল না। ঠিক আছে, আমরা পারি না অনেক কিছু করতে, বিচার করতে হবে, সমস্ত কিছু ঠিক আছে, এটা করতে পারি না। সেকেন্ডলি হলো আপনি সেনাবাহিনীকে একমাত্র এই পুরো গণ অভ্যুত্থানের জন্য, হত্যাকাণ্ডের জন্য দায়ী করছেন, সার্বিক অফিসার। তো সেনাবাহিনী আপত্তি সার্বিক অফিসারদের বিচার করেন, অসুবিধা নেই, তারা যেগুলো অন্যায় করেছে। কিন্তু তারা তো অনেকে তো হুকুমের অধীন ছিল, হুকুম দিতে শেখ হাসিনা। তো শেখ হাসিনা হুকুমের জন্য যদি আমি এটা করতে চান ইমিডিয়েটলি, তার তো সেনাপতন হয়ে যাবে, ওয়াকারকে সরিয়ে দেবে সেনাপতন করে। তো সেনাপতনের ওয়াকারকে সরিয়ে দিলে আপনি কাকে আনবেন? তাহলে এই যে সংবেদনশীলতা, সংবেদনশীলতার অভাব, এই সংবেদনশীলতার অভাবটাই তো শূন্য। কেন? রাজনৈতিক প্রজ্ঞা নেই, রাজনৈতিক চিন্তা নেই, যে আমাদেরকে এই যে বিভেদগুলো তৈরি হচ্ছে, বিভেদগুলোকে আমাকে মীমাংসা করতে হবে। আমি গেলে জেনুইন বিভেদ, সেনাবাহিনীর বিরুদ্ধে ডেফিনেটলি জনগণের প্রচণ্ড ক্ষোভ আছে, আমার ভীষণ ক্ষোভ আছে। কিন্তু আপনি মনে করবেন না যে ক্রমাগত আপনি একটা দেশের সেনাপ্রধানের বিরুদ্ধে আপনি আজে বাজে কথা বলে বেড়াচ্ছেন, আপনি এমন সব ভাষা ব্যবহার করছেন যেটা এটা উস্কানি। তার ফলে একটা যে কোনো সুস্থ মস্তিষ্কের উদ্যোগ তৈরি হয়। তাই মনে কিন্তু এটা বন্ধ করতে হবে। এগুলো তার বন্ধ করা উচিত ছিল প্রথম, এই ব্যাপারটা বলা, যে এটা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের ব্যক্তির সম্পর্কে আক্রমণটা করা, এটা গ্রহণযোগ্য হতে পারে, খুব এটা। তো এই হচ্ছে একটা জিনিস। আর দ্বিতীয়ত হলো, আপনি ধরুন তিনি যখন বাইরে থেকে নিয়োগ দিয়েছেন, তারা তো ভালো মানুষ হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ধরুন আজকে যখন একটা নিরাপত্তার ক্ষেত্রে, একটা উচ্চতর জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপনি এমন একটা ব্যক্তিকে নিয়ে আসেন, এবং সে ব্যক্তি সেনাবাহিনীর কাছে গ্রহণযোগ্য নয়, তখন কোনো কারণ, অযৌক্তিক কারণে হোক না কেন, এটা তো অস্থিরতা তৈরি হয়। আমি বলছি যেমন খলিলুর রহমান সাহেব সম্পর্কে আমার শ্রদ্ধা আছে, আমি বলছি অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, অসুবিধা নেই। কিন্তু এই যে তর্কটা উঠেছে যে তিনি কি বিদেশি নাগরিক না তিনি বাংলাদেশি নাগরিক, ঠিক আছে? আমাদের আপনি যেমন আলী রিয়াজকে নিয়ে এসছেন, বা আমি খুব পছন্দ করি, বন্ধু মানুষ, কিন্তু আমি যদি ওর বাংলাদেশে মনে করি আমি মার্কিন নাগরিক, তাহলে আলী রিয়াজের এই পদটা গ্রহণ করা উচিত হয়নি। তিনি বিনয়ের সঙ্গে বলে দিয়েছিল, স্যার আমি আপনাকে সহায়তা করবো, আমি আছি অ্যাজ এ কনসালটেন্ট, থাকতে পারেন। কিন্তু আপনি ওখানে বসিয়ে দিয়েছেন বাংলাদেশের সংবিধান প্রণয়নের বা কমিশনের আকারে। আমি রিয়াজের ব্যক্তিগত বিরোধী নয়, আমি বলছি একটা রাষ্ট্রের যে কতগুলো আপনি সিম্বলিক কিছু মানে আছে, এটা তো রাষ্ট্র, আপনি তো পারেন না এটা করতে। আমি যত বড় বাংলাদেশে আমাদের তত বিশাল বুদ্ধিজীবী হই না কেন, আমার যদি বিদেশি নাগরিকত্ব থাকে, আমাদের বিদেশি পাসপোর্ট হোল্ডার হই, আপনি তো আমাকে গুরুত্বপূর্ণ জায়গা বসাতে পারেন। তাহলে এটা তো ডেফিনেটলি তদন্তের বিষয়। ফলে তিনি যদি এদের সম্পর্কে যদি তিনি গোয়েন্দাদের রিপোর্ট পেয়ে থাকেন, আমার এতে কিছু বলার নেই। কিন্তু এই বিতর্কটা সমাজে রয়েছে, আমি বিতর্কটা জেনে। ফলে এই কারণে তার একটা সফল হয়। দ্বিতীয়ত হলো যে তিনি যে সকল কমিশনগুলো করেছেন, এগুলো উপর থেকে তৈরি করা সমাজের এলিটদের। এখানে জনগণের যে সকল লোকগুলো কথা বলেছে, একদিন লড়াই করেছে, তারা নেই, তারা সম্পূর্ণ করা হবে। আপনি দেখেন বাইরে থেকে নিয়েছেন, যেমন মনির হায়দার একজন সাংবাদিক, তার ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, পুরো আন্দোলন ছিল, আমেরিকার নাগরিক বলা হয়। তো তাহলে কেন উনি কোনো প্রশ্ন? আমি তাকে দেখতেছি বাংলাদেশের এই যে নতুন সংবিধানের ক্ষেত্রে তিনি মূল পেপার পড়ছেন, এটা পেপার পড়ার অধিকার তার আছে, তিনি তো একটা বক্তব্য দিতেই পারেন, তার তো হাতে একটা তিনি মিডিয়া ইউটিউব দিচ্ছেন। কিন্তু যেখানে বাংলাদেশে যারা লড়াই করছে সরাসরি এসে, আরও অনেক আমাদের সম্মানিত সাংবাদিকরা আছে, অনেকে আছেন, কিন্তু তারা তো এই সুযোগটা পাবে। তাহলে ডক্টর ইউনূস এগুলো মারাত্মক ভুল করেছেন বা অবসরের জন্য আমি বলবো তার জন্য অধিকাংশ ক্ষেত্রে তিনি দেন। এবং এখন যেটা সমস্যা কী করছে, এই দায়টা তিনি সেনাবাহিনীর উপর চাপিয়ে দিয়েছে। এটা আরও ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর বলি আপনাকে? দেখুন, আপনি যে এই করিডোরের প্রশ্নটা তো সিরিয়াস একটা আমাদের নিরাপত্তা ইস্যু। কেন নিরাপত্তা ইস্যু?
আরাকান আর্মির সঙ্গে, ঠিক আছে, দাবি করছে, অনেকে বলছে, এমনকি আমার বন্ধু পিনাকিও দেখলাম যে তিনি বলছেন যে হ্যাঁ এই হরি রহমান এসে এই প্রথম আপনার কি বলে আরাকান ইস্যুটা আন্তর্জাতিক ক্ষেত্রে পিনাকি ঠিক বলেন, এটা সঠিক না। কারণ অবশ্যই জাতিসংঘে এটা এসছে, জাতিসংঘে এটা ইস্যুটা রয়েছে, এটাকে আন্তর্জাতিকীকরণের জন্য যেটা দরকার ছিল সেটা করার মতো হিম্মত, পলিটিক্যাল হিম্মত বাংলাদেশের নাই, এবং ডক্টর ইউনূস করেছেন, এটাও সত্যি কথা। জাতিসংঘের মধ্যে সবসময় ছিল, জাতিসংঘের সুযোগ পেয়েছে এটা করার জন্য, কিন্তু এটা করতে গিয়ে যখন আপনি করিডোরের ব্যাপারটাকে একটা সামনে নিয়ে এলেন, কারণ এটা অত্যন্ত সিরিয়াস দুরাজনৈতিক দিক থেকে একটা কনসেপ্ট, যেটাকে আপনি যতই বলেন মানবিক বলুন, এটা তো সিরিয়া দেখেছি, পুরো সিরিয়া ধ্বংস হয়ে গেছে মানবিক করার। দ্বিতীয়ত আপনি যখন এটা করছেন, আরাকান আর্মির সঙ্গে তো প্রথম আপনার মীমাংসা করার দরকার। তো সেনাবাহিনী তো সঠিকই বলছে যে আরাকান আর্মির সঙ্গে তো আপনি কোনো করেন না, ওরা তো বুদ্ধের, ওরা তো রোহিঙ্গাদের তো কোনো স্বীকারই করেন না। তাহলে আপনি আরাকানকে যদি আপনি আগামী দিন যদি আর্মিকে সাপোর্ট দিয়ে মুক্ত করেন, বা যে পরিমাণ অল্প যে কয়েক লাখ রোহিঙ্গা আছে তাদেরকে যদি আপনি তথাকথিত মানবিক সহায়তা আপনি দেন, এতে কি আমার রোহিঙ্গা সমস্যার সমাধান হবে? তাহলে রোহিঙ্গা সমাধান হবে না, আমি তো নিয়ে বসে আছি। তাহলে এটার সমাধানটা একমাত্র বাংলাদেশের সেনাবাহিনীকে শক্তিশালী করার মধ্যে দিয়ে, আর তো কোনো সহজ পথ নেই। এটা তো আরাকান আর্মি আপনি করতে পারবেন না। তাহলে আপনি এই দেখেন করিডোরের ব্যাপারে যে অসহিষ্ণুতা আমরা সেনাবাহিনীর মধ্যে দেখেছি, এটা তো যথার্থ। আমি তাকে এখন দিল্লির এজেন্ট, দিল্লি স্বার্থ করছে, এগুলো তো এইসব কথাবার্তা বলে তো লাভ নাই। কারণ দিল্লির চেয়ে মায়ানমার বিপজ্জনক আমার। কারণ মায়ানমারে যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো আরাকান ব্যাপী যদি সে যদি তার নিজস্ব একটা রাষ্ট্র কায়েম করতে পারে, এটা তো বুদ্ধিস্ট রাষ্ট্রই হবে রে ভাই। এবং বুদ্ধিস্টরা যে আপনার হিন্দুত্ববাদের চেয়ে ভয়ঙ্কর, এটা আমরা দেখেছি। তারা তো জেনোসাইডটা করেছে, তারা তো চোখের সামনে জেনোসাইড করেছে। তাহলে এই বুদ্ধিস্টরা তো এই হিন্দুত্ববাদের চেয়ে কম হিংস্র না। যদি না হয়ে থাকে তো এই বাস্তবতা মেনে নিয়ে তো আপনি রোহিঙ্গা প্রসঙ্গে আপনাকে মীমাংসা করতে হবে। তাহলে রোহিঙ্গা প্রশ্ন মীমাংসার সবচেয়ে বড় শক্তিকারা বাংলাদেশ, একমাত্র আমাদের সেনাবাহিনী, আর কি করবে? তাহলে আপনি তার সঙ্গে কথা না বলে আপনি যদি একটা উপদেষ্টা বসান, আপনি যেটা সেনাবাহিনী পছন্দ করেন, হতে পারে তাদের ভুল, আমি আপনি যাচ্ছি না, হতে পারে আমি মনে করি মিলিটারি স্ট্র্যাটেজিক ইস্যু, সিরিয়াস মিলিটারি স্ট্র্যাটেজিক ইস্যু। আপনি যদি দেখেন, খেয়াল করেন, আরাকান রাষ্ট্রটা পুরো এই কি বলেন সীমান্ত, মানে বে অফ বেঙ্গল, এই পুরো বে অফ বেঙ্গলের যে আপনি ব্লু ওয়াটার, তো ব্লু ওয়াটারের উপর যে স্ট্র্যাটেজিক যে আধিপত্য, এই আধিপত্য বিস্তারের জন্য আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বসাচ্ছেন। তার সঙ্গে আপনি যুক্ত করছেন কি? তার সঙ্গে আপনি যুক্ত করছেন চিটাগাং পোর্ট। আপনি কি কল্পনা করতে পারেন আমি কত রকম ভয়ঙ্কর দিকে আমাদের দেশকে নিয়ে চলে যাচ্ছেন? এখন আমরা দিল্লিকে বিরুদ্ধে লড়াই করছি, এখন তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইটা করবো কীভাবে? আমাকে মানে কী প্রস্তুতি আছে আমাদের? এখন আমি দিল্লি বিরুদ্ধে কথাবার্তা বলতে, এটা আমাকে তো কনভিন্স করতে পারবেন না। আমি তো 7 কোটি লোক নিয়ে ভাববো। কারণ আপনি দিল্লির সঙ্গে লড়াই করা সহজ তুলনামূলক হয় কেন? কারণ আজকে দিল্লির হিন্দুত্ববাদ একটা মাত্র অংশ, কিন্তু তৃণমূলের মমতা ব্যানার্জি তো মুসলমানদের ভোটে তো আছে, ওখানে কি 30% মুসলিম নেই? তো তাহলে আপনি তো ভারতকে তো বাদ দিয়ে তো আপনি মায়ানমার সমাধান করতে পারবেন না। ভারত বলতে আমি বলছি ভারতের জনগণ, আমি দিল্লির কথা বলি নাই বা আপনার সাউথ ব্লকের কথা বলি না। তারা তো অবশ্যই চাইবে যে যেমন তারা পশ্চিম বাংলাকে দখল করতে রাখতে চায়, তারা নর্থ এশিয়া দখল রাখতে চায়, বাংলাদেশে তারা দখল করে রাখতে চাইবে, হুইচ ইজ ভেরি ক্লিয়ার। তাহলে এই যে তাদের যে দখলদারি, এটাকে থেকে মুক্ত হতে হলে আমার প্রথমত একটা নীতি লাগবে, যে নীতিটা এমনকি ভারতের যারা ওই গণতান্ত্রিক যে শক্তিগুলো, যারা বাংলাদেশের সঙ্গে সুন্দর সম্পর্ক চায়, সেই সুন্দর সম্পর্কগুলোকে তিনি তো আগে বিকশিত করবেন। এখন যদি তারাও যদি বুঝতে পারে এখানে আপনি মার্কিনকে ডেকে নিয়ে আসছেন, আপনি এই কুমিরের হাত থেকে বাঁচবার জন্য বাঘকে ডেকে নিয়ে আসতেছেন, এটা কি ঠিক হলো? এটা কোনো সঠিক নীতি? এটা তো আলোচনার বিষয়, এটা তো সিরিয়াস আলোচনার বিষয়। আমি তো এটা পাবলিকলি আলোচনা করতে চাইনি, এটা দরকার ছিল না আমার, কিন্তু আমি কেন আলোচনা করছি? কারণ এটা তো সিরিয়াস ইস্যু। এখন এটা বলে আপনি যদি বলেন যে ডক্টর ওয়াকার সাহেব দিল্লির এজেন্ট, সেনাবাহিনী সব দিল্লির এজেন্ট, এটা তো আপনাকে কোনো কাজ দেবে না। ঠিক আছে, ওয়াকারকে সরিয়ে দেন, আপনি কাকে আনবেন বলেন? আপনি কাকে আনবেন বলুন, একটা নাম বলুন আমাকে। তো তিনি কি পারবেন এটা করতে? এটা তো একটা সমষ্টিগত সিদ্ধান্ত। এটা আমরা যারা দুরাজনীতি চিন্তা করি, পলিটিক্স করি, পিপুলকে এডুকেট করি, গ্রামে গ্রামে যাই, জেলে জেলে যাচ্ছি, আমরা তো জনগণকে শিক্ষিত করবো যে ডক্টর ইউনূসের পেছনে থাকো এই জন্য যে এটা আমাদের সমস্যা সংকট করবো। তো উনি জনগণের সঙ্গে কোনো কথা বলবেন না। আমরা কি বারবার আমরা ঘুরে ঘুরে বেড়াবো গ্রামে গ্রামে ওনার পক্ষে? ওনাকে তো এনে বসিয়ে দিয়েছেন, উনি তো দেশে ছিলেন না, ওনাকে তো এনে বসে উনি তো এসে ওনার কাজগুলো করেছেন। আজকে খেয়াল করেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা একটা বিশ্ববিদ্যালয় আকারে তাকে বিকশিত করাটাই তো আমার কাজ। আমি ডক্টর ইউনূস হলে কী করতাম? প্রথম কাজ আমি করতাম
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদের, যে ছাত্ররা এত বড় আন্দোলন করেছে, সে ছাত্রদের কাছে আমি আগে যেতাম। তিনি বললেন আমি এই বিশ্ববিদ্যালয়কে আয় গড়ে তুলবো, এটা সারা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় করবে। তো উনি করলেনটা কি, উনি নিজের নামে একটা বিশ্ববিদ্যালয় খুলে বসলেন। তো আপনি তো জনগণ তো দেখতেছেন, ধরুন আপনি তো এভাবে তো বোঝাতে পাবেন। আপনি তো তারপরে আপনি নিজের গ্রামীণ ব্যাংকের স্বার্থটাকে দেখলেন, আপনার গ্রামীণ টেলিফোনের স্বার্থ আপনি দেখলেন। আপনি শুধু তাই করেন না, একই সঙ্গে আপনি কি করলেন, আপনি একটা কেমন কি মানব সম্পদ এক্সপোর্টের আপনি একটা দোকান খুলে বসলেন। এটার জন্য তো আমরা আপনাকে আনি নাই, এটার জন্য তো আপনাকে আমরা আনি নি। এবং আনার পর আপনি একবারও কিন্তু আপনি সেনাবাহিনীকে দ্বন্দ্ব তৈরি করছেন। আমি বলছি সেনাবাহিনী বহু খারাপ দিক আছে। আমি মনে করি সেনাবাহিনীর ডেফিনেটলি তাদের মধ্যে যারা অপরাধী ছিল তাদের বিচার হতেই হবে, এটা কোনো কম্প্রোমাইজ চলবে না। কিন্তু তার মানে এই নয় যে ডক্টর ইউনূস এসে ঢাকা ইউনিভার্সিটিকে এটাকে বিকশিত করা, এটাকে ডেভেলপ করা, যে ছেলেগুলো এত জীবন দিল, এত লড়াই করলো, ওদেরকে পলিটিক্যালি এডুকেট করা, এটার কথা বাদ দিয়ে নিজে একটা ইউনিভার্সিটিগুলো করবেন। এটার জন্য আনছি তাকে আমরা। তিনি তার নিজের স্বার্থটাকে দেখবেন, এটা তো হতে পারে না। তো আমি বলছি তাহলে দ্বন্দ্বের খেয়াল করছেন, দ্বন্দ্বের দ্বার কোথায় আসছে। তো দ্বন্দ্বটা তো আপনাকে সমাধান করতে হবে। সেজন্য আমরা বলবো যে ডক্টর ইউনূসকে একদম বিনয়ের সঙ্গে হাত জোর করে বলছি, এগুলো করবেন না। আপনি জনগণের কাছে, জনগণের দ্বারা নির্বাচিত, আমি বহুবার বলেছি তিনি জনগণের দ্বারা নির্বাচিত, রাজনৈতিক দল নয়, আপনাকে জনগণ নির্বাচিত করেছে। ফলে আমাদের কথা শুনতে হবে, পুরো জনগণের কথা শুনতে হবে। আমি যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কথা বলি, আমাকে বলুন আপনি পাবলিকলি ফোরামদের সাহেব অন্যায় করেছেন। তো আমি যখন আজকে চিন্ময় ব্রহ্মচারী, তাকে আপনি গ্রেফতার করেছেন কেন, তার কি অপরাধ? কারণ চিন্ময় ব্রহ্মচারী আপনার যখন ছিল, তাহলে সে তো যদি একটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধী করছেন, একটা গেরুয়া পতাকা তুলে রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায়, এটা তো একটা কলোনিয়াল আইন। আরে ভাই, কলোনিয়াল আইনকে উৎখাত করার জন্য তো আমি লড়াই করতেছি। আসি কি এরপরে মাহফুজকে কি আপনি কদিন পরে রাষ্ট্রদ্রোহিতা আইনে বিচার করবেন? এরপরে নাহিদকে বিচার করবেন রাষ্ট্রদ্রোহিতা আইনে? গণঅভ্যুত্থান করেছি বলে আমাকে বিচার করবেন আপনি? এটা তো ভয়ঙ্কর রাষ্ট্রদ্রোহিতা আইন। তো ফলে স্বভাবতই আমরা এই রাষ্ট্রদ্রোহিতা আইনের তো বিরোধিতা করেছি বলে এটা করতে পারেন না। তার যদি কোনো অন্যায় থাকে, তার দাবি যদি কোনো অন্যায় থাকে, সেটা আলোচনা করুন। এখন তাকে জামিনও দিচ্ছেন না, আপনি কেন জামিন দেবেন না? জামিন পাওয়া তো তার অধিকার। আমরা তো মানবাধিকারের জন্য লড়াই করেছি। আমরা তো প্রত্যেকেই নানা ভাই মানবাধিকারের দ্বারা আমরা কি নিগৃহীত, আমরা নিগৃহীত হয়েছে। এবং তার সেই মানবাধিকারটা তো আরেকটা লোক যে সিম্পলি আমার ধর্ম করে না, তো সেটা তার ক্ষেত্রে করবো, লঙ্ঘন করে তো হতে পারে না। তো সেই জন্য আমি বলবো যে আমরা অস্থিতিশীলের জন্য আমি এই ক্ষেত্রে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানত দায়ী। 2 নম্বর, ডেফিনেটলি সেনাবাহিনীর এখানে বড় অপরাধ রয়েছে। আমি যে লিখেছি আমার ফেসবুকে, আপনি দেখেছেন যে সেনাপ্রধান যে মন্তব্য করেছেন, এটা তার করা ঠিক নয়। কিন্তু তিনি এই মন্তব্যটা করেছেন দরবারে, কিন্তু দরবারও করা ঠিক নয়। কারণ সৈনিকদেরকে প্রপারলি এডুকেট করা এটা জরুরি। এবং আমাদের সেনাবাহিনীর অনেকগুলো ক্যাপাসিটি নেই। প্রথম ক্যাপাসিটি হলো যে তারা ভূরাজনৈতিক যে পরিস্থিতি, একে বিচার করবার কোনো ক্যাপাসিটি নাই সেনাবাহিনীর, এটা নাম্বার 1। 2 নম্বর, এদের কোনো পলিটিক্যাল এডুকেশন নেই, স্পেশালি জেনারেলদের। অধিকাংশ জেনারেল যুদ্ধ করতে শিখছে, ওকে লড়াই করতে যান, বন্দুক মারতে যান, কিন্তু পলিটিক্স বোঝে না। পলিটিক্স না বোঝার কারণে তাদের ওখানে যে দ্বন্দ্বটা তৈরি হয়, হ্যাঁ, ওয়াকার সাহেবের বিরুদ্ধে অন্যান্য জেনারেলরা যেভাবে ঘেঁটু পাকায়, তো এটাও তো তার জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। ফলে এটা তো একটা সংবেদনশীল থেকে তো ডক্টর ইউনূস গেলে বুঝতে হবে যে এটা তৈরি হচ্ছে। এটা ফলে আমরা এমন কিছু করা উচিত নয় যাতে এই অস্থিতিশীলতার ভেতরে তৈরি হয়। কারণ সেনাবাহিনীর মধ্যে ঐক্য রাখা, সৈনিকরা যেন আপনার অফিসারদের কমান্ড ঠিক মতো শোনে এবং একটা শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে পারে। এবং আমার একটা বই আছে, আপনার কথা পড়েছেন বা আমি যে প্রস্তাবটা করি, এটা বলে গণপ্রতিরক্ষা, যে জনগণকে বাধ্যতামূলক সামরিক শিক্ষা। তো ডক্টর ইউনূসের প্রথমে তো এসে সেনাবাহিনীকে বলা উচিত ছিল আপনি একটা গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলুন। কারণ আমাদের জন্য দিল্লি একটা সমস্যা, আমাদের জন্য মায়ানমার একটা সমস্যা, রোহিঙ্গার সমস্যার সমাধান করতে হবে। তাহলে গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলুন। যে ছেলেগুলো এই লড়াই করলো গ্রামে গ্রামে, জেলায় জেলায়, ওদেরকে ইমিডিয়েটলি আপনি সেনাবাহিনীতে ঢোকান, ট্রেনিং দেন 2 বছর। ওদের যে আর্থিক যে কষ্ট আছে, ওদের বিভিন্ন রকম চাকরির সমস্যা আছে, 2 বছর বৃত্তি দিয়ে রাখেন না, তাদের করে দিয়ে দেখেন না মানব সম্পদ উন্নয়নের কাজটা আমরা কী করে করতে পারি। তো ডক্টর ইউনূস তো আমাদের কোনো মানব সম্পদ উন্নয়নের কোনো পরিকল্পনায় দেন নেই, দিয়েছেন কেন? এই ছেলে যাবে কোথায়? তো ছেলেগুলো একবার এই দল, একবার সেই দল, একবার নিজেরা মারামারি করে বেড়াচ্ছে, একবার তাদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে। তো এইভাবে কি তিনি আগাতে পারবেন? অবশ্য খুব সহজে কিন্তু এই তরুণ ছেলেদেরকে আপনি অতি সহজে এই 6 মাসের মধ্যে ট্রেনিং দিয়ে একটা নতুন কিন্তু পুলিশ বাহিনী তৈরি করতে পারেন, গণমুখী একটা পুলিশ বাহিনী তৈরি, আইন শৃঙ্খলা রক্ষার একটা শক্তিশালী একটা কাঠামো চলে গেছে কিন্তু প্রায় 1 বছর, উনি কিচ্ছু করেন না। তো এটা তো তাকে তো অবশ্যই জনগণের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে। তারপর তিনি বলছেন আপনার কথা না শুনলে উনি চলে যাবেন।
শুধু তাই নয়, আরও ভয়ঙ্কর কথা আছে। শফিকুল আলম যে কথাটা বলেছেন যে তাকে নাকি গণ অভ্যুত্থান আমরা করেছি, তাকে সম্পূর্ণ 100% মান যা নাকি ডাক্তারি তাই করতে পারে। আপনি শুনেছেন তো ওটা? তো বলেছেন না শফিক ভাই, আমি শফিককে ভালোবাসি, তো উনার মতো একটা প্রাজ্ঞ ব্যক্তিরা কী করে করেন বলেন? যে উনাকে যা কিছু তাই করার আমরা অধিকার দিয়েছি। আপনি কি চিটাগাং পোর্ট আপনি দিয়ে দেবেন বিদেশির কাছে, আপনি আউটসোর্সিং করবেন? না, দিইনি আপনাকে আমরা এগুলো। এটা কে দিয়েছে আপনাকে এই অধিকার? আপনি কে অধিকার দিয়েছেন যে মানবিক করিডোর আপনি বানাবেন, এটা করবেন? আপনি তো এই অধিকারগুলো কেউ দেয়নি, ঠিক আছে? এমনকি আপনাকে এই অধিকারও দেয় না যে আপনি সেনাপ্রধানকে বদলাবেন না, আমরা দিইনি ওটা। কারণ সেটা হচ্ছে সেনাপ্রধানের অধীনে আপনারা এই শপথ গ্রহণ করেছেন, এটা আমরা নিন্দা করি, কিন্তু এটা আমরা মেনে নিচ্ছি। আমরা মেনে নিচ্ছি এটা বৃহত্তর স্বার্থে। সেটা কি? সেটা হলো এই যে ঠিক আছে, আমরা শান্তিপূর্ণ সহিংসতা ছাড়া আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা আগাবো, আমরা সংস্কার করবো, বুঝাবো, এডুকেট করবো সেটা। এবং এই ক্ষেত্রে ডক্টর ইউনূস বারবারই রাজনৈতিক দলগুলোকে অতিরিক্ত প্রশ্রয় দিয়েছেন, এবং অতিরিক্ত প্রশ্রয়ের কারণে আমরা একটা অস্থির সম্বন্ধে এখানে হাজির হয়েছি। এটা গ্রহণযোগ্য নয়। কারণ আমরা আশা করবো সকলে অত্যন্ত চিন্তার সঙ্গে, সুবিবেচনার সঙ্গে, এই উস্কানিমূলক কথাবার্তা বাদ দিয়ে আমরা কোথায় ভুল করেছি এটা আমরা আর পর্যালোচনা করব। সেনাপ্রধান যে ভুল করেছেন, আমি আশা করব যে তিনি সত্যিকারের বাংলাদেশের জনগণকে তিনি যখন নেতৃত্ব দেবেন তিনি তার ভুল স্বীকার করবেন ডক্টর ইউনূসের কাছে, যেটা তার বলা ঠিক হয়নি, দরবারে তার বলা ঠিক হয়নি। এবং একই সঙ্গে আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত হবে তিনি যে ভুলগুলো করেছেন এটা তিনি পরিষ্কার করে বলবেন, এবং আমি চাই না যে তিনি কাঠগোড়া গিয়ে বলেন পরিষ্কার, তিনি উপলব্ধি করবেন, এতটুকু আমার আশা। তিনি উপলব্ধি করলে জনগণের কাছে তিনি আসবেন। এবং আমরা অবশ্যই চাই সেনাপ্রধান এবং আমাদের এই যে আছেন আমাদের যে উপদেষ্টা প্রধান, তার মধ্যে আপনার সম্পর্ক অত্যন্ত ভালো হোক, শক্তিশালী হোক, এবং একই সঙ্গে সঙ্গে এই পুরনো সংবিধানটা বাতিল করা হোক, এবং একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের যে দাবি জনগণ তুলেছে এই দাবিতে আমরা এগিয়ে যাই। এবং আমাদের এই আগে শেখ হাসিনার নিয়োজিত যে একজন আমাদের রাষ্ট্রপতি আছে, তিনি সুন্দরভাবে তাকে বিদায় দেওয়া হোক, তাকে বিদায় দিয়ে আমরা নতুনভাবে দেশটাকে গড়ে তুলব আমরা চেষ্টা করি। এবং সেনাবাহিনীর সঙ্গে জনগণের দ্বন্দ্ব, সেনাবাহিনীর সঙ্গে উপদেষ্টা সরকারের দ্বন্দ্বটা এটা অত্যন্ত আত্মঘাতী, এটা বন্ধ করতে হবে। এখন তাহলে এই যে সংলাপটা হলো, এই সংলাপের ভবিষ্যৎ কি মনে করছেন? কোনো ভবিষ্যৎ আবারও কি সেই অস্তিত্ব থেকেই যাবে? থেকে যাচ্ছে, কোনো ভবিষ্যৎ নেই। কারণ আমি রাজনৈতিক দলকে প্রতি আমার কোনো আস্থা নেই। যদি রাজনৈতিক দল যদি আস্থাই থাকতো তাহলে রাজনৈতিক দল শুরুতে আমরা তাদেরকে যে প্রস্তাব দিচ্ছি তারা সেটা মানতেন। আচ্ছা, রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার আস্থা নাই বলছিলেন, তাহলে সংলাপ যে হচ্ছে বা প্রধান উদ্দেশ্য যে সংলাপ করছে, এটা তো সংলাপ হচ্ছে না, এটা রাজনৈতিক দলরা কেমনে নির্বাচন বাদিয়ে একটা রাজনীতিতে আসবে এবং নির্বাচন করে ক্ষমতায় যাবে, ডক্টর ইউনূস সেটা ব্যবস্থা করছেন। এটা তো জনগণ মানে নেন, এই জন্য তো আমরা গণঅভ্যুত্থান করি না। এটা খুব পরিষ্কার থাকা দরকার, ডক্টর ইউনূসের পরিষ্কার থাকা দরকার। তাকে তো আমরা বলি না যে আমি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন, তিনি তো জনগণের সঙ্গে কথা বলতে হয়। রাজনৈতিক দল জনগণের প্রতিনিধি, তো জনগণের সঙ্গে কথা বললে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব হয়। কিন্তু বাংলাদেশে কি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার কি আর কোনো প্রতিষ্ঠান নাই? আপনি মিডিয়াগুলো নাই, তারা তো জনগণকে প্রতিনিধিত্ব করে। আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীরা নেই, সিভিল সোসাইটি নেই, আর বহু প্রতিষ্ঠান নেই, আপনি শ্রমিক ইউনিয়ন নেই। উনি তো কোনো শ্রমিক ইউনিয়নকে ডেকে নিয়ে দেশের ভবিষ্যৎ কীভাবে জিজ্ঞাসা করেছেন? উনি কৃষকদেরকে ডেকে নিয়ে কোনো কথা বলেছেন বাংলাদেশের কৃষি অবস্থা কী হবে? তো রাজনৈতিক দলগুলো কেন? ওদের লুটেরাদের দল, এদের সঙ্গে লুটেরার সঙ্গে কী পার্থক্য? ওদের সঙ্গে আওয়ামী লীগের কী পার্থক্য চরিত্র দেখতে বলুন? আচ্ছা, আমি বিএনপিকে একটু বলেছি, আবার আপনি পাবলিকলি বলছেন, বিএনপিকে একবার আমি বলেছি একটা টেলিভিশন শোতে, দেখুন আপনারা যদি আপনাদের একটা বৃহৎ রাজনৈতিক দল, তো আপনাদেরকে সংস্কারের জন্য অপেক্ষা করতে হবে কেন? আপনারা একটা দিন না কী ধরনের বাংলাদেশ হবে, একটা গঠনতন্ত্রের দিন না আমাদের, আমরা ওটাই মানব। তো আপনারা নিজেরাই কিছু করতে পারবেন না, এবং আপনারা এই ফ্যাসিস্ট সংবিধান টিকিয়ে রাখতে চান, টিকিয়ে রেখে আপনারা আবার এসে লুটার পাট করতে চান। ওই 15 বছর হাসিনা করছেন, আবার 15 বছর আপনারা করতে চান। তো এটা আমরা কেন দেবো? আমরা তো এটার জন্য এত জীবন দেই নাই, আমরা দেবো না ওটা। আপনারা আসেন, আগে জনগণের কাছে আপনাদের প্রস্তাব দিন, আমরা আলোচনা করি, আমি ডাকবো, দরকার হলে আমি ডাকবো, আশা করি এটিএনও ডাকবেন তাদের আমরা উপরে পাবলিকলি জিজ্ঞেস করে দেখি আপনারা কি রাষ্ট্র সম্পর্কে কী চিন্তা আছে, কে আপনাদের বুদ্ধিজীবী আনেন, আমরা কথা বলি। কিন্তু আপনি নির্বাচন কি জন্য করছেন? আপনি ডক্টর ইউনূসকে সহায়তা করেন না যে ভাই আমরা এরকম একটা সংস্কার চাই। তাকে কেন আলী রিয়াজকে নিয়ে 8-10 আপনার এই সংস্কার কমিশন বানাবো? তো কোনো দরকার নেই। আচ্ছা, সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমি আলোচনা করি। আপনারা যেভাবে চাপ দিতে পারেন না নির্বাচনের জন্য, তো আমি মনে করি তাদের এই নির্বাচনের জন্য চাপ দেওয়াটা অবশ্যই বন্ধ করতে হবে। যারা এই নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তারা শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তির দালাল ছাড়া কিছু না। তারা আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। তো আওয়ামী লীগের পুনর্বাসন তো আমরা মেনে নেব না, ছাত্ররা মেনে নেবেন। আমরা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য নির্বাচন, এটা কিসের সংলাপ?
আওয়ামী পুনর্বাসন সংলাপ। তো আপনি কি মনে করেন আওয়ামী পুনর্বাসন সংলাপে আমরা সমর্থন করবো? এটা তো হতে পারে না। আমাদের জীবন থাকতে আমরা সাপোর্ট করবো না। ফলে আমাদের কষ্ট হচ্ছে একই সঙ্গে দেখেন আমরা আবার আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি দেখুন আপনারা একটা রিকনসিলিয়েশন এবং রিকনসিলিয়েশন কাউন্সিল করেন, একটা পুনর্গঠন করেন, একটা রিকনসিলিয়েশন ভুল হয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, কিন্তু আওয়ামী লীগের সব লোক তো খারাপ। তো তাদেরকে যেন আমরা অন্তর্ভুক্ত করতে পারি তার জন্য আপনি একটা সামাজিক একটা আইনি প্রক্রিয়া শুরু করেন, যেটাকে নেলসন ম্যান্ডেলার মধ্যে ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের মতো আপনি করুন। ওটা করলে ইতিমধ্যে আপনার আওয়ামী লীগের ভালো মানুষগুলো সামনে চলে আসবে। আমরা চাই তারা আসুক, তারা এসে কথা বলো, কিন্তু আওয়ামী লীগের নামে রাজনীতি করতে আমাদের কোনো কথা নেই। ঠিক একই যুক্তিতে আমি বারবার বলি, এটা জামাতকে বলেছি, আমি এখানে বিনয়ের সঙ্গে বলেছি, আমি মনে করি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের অবদান আছে, আপনাদের এবার জামাত ইসলামের নামটাকে বাদ দিতে পারেন না। আপনারা কেন একটা জাতিগোষ্ঠীতে ক্রমাগত অপমান করতে চান? আমরা তো বাংলাদেশে যুদ্ধ করেছি 72 সালে, 71 মুক্তিযুদ্ধ করেছি, আপনার সেই মুক্তিযুদ্ধ সমর্থন করেন না, তার মানে আপনারা বাংলাদেশ সমর্থন করেন না, এখনও তার অস্তিত্বকে মেনে নেন না। তো মেনে যদি নিতেন তো জামাত ইসলামের নাম কেন রাখছেন? জামাত ইসলাম তো বাংলাদেশের অস্তিত্ব বিরোধী একটা নাম, তো এই নাম কেন রাখবেন? আপনি কেন রাখবেন বলুন? তো এই নাম রেখে আপনি রাজনীতি করতে চান, আর এখন ওই বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান। এবং বিএনপির কোনো ক্ষমতা নাই যে বাংলাদেশকে নতুন করে গঠনতন্ত্র একটা নতুনভাবে গঠন করবার কোনো চিন্তা, কোনো আদর্শ, কোনো নীতি হাজির করতে, কোনো কর্মসূচি নাই, তার কোনো নীতি। তাদের 31 দফা নিয়ে আমি 7 দফা কিস্তি সমালোচনা করেছি, উত্তর দেবার ক্ষমতা নেই। একটা কোনো বিএনপির কোনো লোক নাই যে আমার 7 দফা সমালোচনা উত্তর দিতে পারে। তারপরে গিয়ে তারা এখন সংলাপ। তো এদেরকে আমি কী সংলাপ করবো? এটা তো ডাকাত শ্রেণী, এতে কোনো বুদ্ধিবৃত্তি কোনো অবদান নেই, বাংলাদেশে রাজনীতি কোনো অবদান নেই, খালি ক্ষমতা দাও ক্ষমতা দাও ক্ষমতা দাও, না এটা হতে পারে না। আমি জনগণের পক্ষ থেকে এই কথাটা বিএনপিকে পরিষ্কার বলারটা আমি আমার কর্তব্য বলে মনে করি। তারা যদি মনে করেন যে সত্যিকার অর্থে বাংলাদেশে নতুনভাবে গঠন করবার কোনো একটা নীতি আছে, আমি তাদের পক্ষে থেকে তাদেরকে ক্ষমতা আনার জন্য লড়াই করবো। কিন্তু এগুলো না, এই যে সরকারকে চাপ দিয়ে আপনি নির্বাচন করুন, যেহেতু তোমার টাকা আছে, তোমার 2 কোটি টাকা 3 কোটি তুমি খরচ করতে পারবা, আমার টাকা নেই, আমি দিতে পারবো না, ফলে আমি জনগণ, আমার কোনো কথা আসবে না, আমি সমাজ এতগুলো লোক মারা গেলাম, আমি সমাজে রাষ্ট্রে কোনো পরিবর্তন করতে পারবেন না, এটা তো হবে না রে ভাই, এটা তো অন্যায় কথা। এখন তাহলে আমাদের করণীয় কি, বা প্রধান উপদেষ্টা কি করতে পারেন? এই যে অস্থিরতা বা এই যে নির্বাচন নিয়ে চাওয়া দাবি দাওয়া, এরকম একটা কিছু আমরা তিনি যে কালকে দিয়ে বলেন, তিনি কালকে তিনি বলেন আমি এখন থেকে কোনো আলোচনা আমি করতে রাজি না, কোনো রাজনীতির সঙ্গে কোনো আলোচনা হবে না। আপনারা যদি অন্যায়ভাবে কোনো কিছু কথা বলতে চান আমি গ্রহণ করব, আপনি সামাজিক তর্ক যাকে তিনি করে দেবেন, ঠিক আছে? পার্লামেন্ট আছে, পার্লামেন্টে তার মানে খালি ওখানে সংসদ বসবে এমন কোনো কথা নেই। আপনার পার্লামেন্টে কি জনগণের প্রতিনিধির সঙ্গে কথা বলেন, তর্ক করে বুঝান, আমি তো মাঝখানে ফেরাফেরি একার বসবো, দিক না দেখেন তো আমরা দেখি বিএনপিকে আমরা দেখি কী কথা বলতে পারে, তাহলে আমরা আমাদের কথা বলবো জনগণের পক্ষে। আমরা এটা চাই, আমাদের নদী দখল হয়ে গেছে, আমাদের জমি দখল হয়ে গেছে, আমাদের জমি বিষাক্ত হয়ে গেছে, আমাদের নদী বিষাক্ত হয়ে গেছে, তার পরিবর্তে বিএনপি কী ধরনের রাজনীতি করবে, কী ধরনের কায়েম করবে, করুক, আমাদের সঙ্গে সংলাপ হোক, কেমন? আমাদের সঙ্গে সংলাপ হোক না তার, কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তো ডক্টর ইউনূস এসছেন, তিনি জনগণের প্রতিনিধি আকারে, ফলে তার কাজটা হবে মেডিয়েটরের, যে জনগণের সঙ্গে যেন রাজনৈতিক দলগুলোর একটা সংলাপ হতে পারে, এটাকে ব্যবস্থা করাটা তার কাজ। তিনি রাজনৈতিক দলের সঙ্গে বসে সংলাপ করা এটা তার কাজ না। তিনি তাদের তর্কের মধ্য দিয়ে যে জিনিসটা বেরিয়ে আসে এটাকে সামারাইজ করা, এটাকে সারাংশ আকার হাজির করা, তার কিছু টেকনিক্যাল লোক, তার কিছু লোকজনকে দিয়ে এটা হাজির করা এবং এটা জনগণের কাছে পেশ করা, তারাই তর্ক বিতর্ক করে ঠিক করে অটোমেটিক্যালি শেষ হয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষা করা সকলের দায়িত্ব, এটা খালি একটা ডক্টর ইউনূসের দায়িত্ব না, ঠিক আছে? ডক্টর ইউনূসের দায়িত্ব না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, ঠিক আছে? জাহাঙ্গীর ভাই এটা সরল মানুষ, উনি অনেক কথা বলেন, তো লোকটা মানুষটা খারাপ না, তো তাকে সহযোগিতা করতে হবে না, তো আমি তাকে সহযোগিতা করি, আমরা সকলে একটা জনগণকে আমরা উদ্বুদ্ধ করি যে এলাকার যে স্থিতিশীলতা, এলাকার যে নিরাপত্তা, এটা আমরা এলাকায় করি, ওয়ার্ডে করি, গ্রামে করি, ইউনিয়নে করি, তো জনগণকে ক্ষমতা দিন না রে ভাই। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কি জনগণ কী চেয়েছে, যে জনগণের কাছে ক্ষমতা ফিরে আসে, তাহলে ডক্টর ইউনূসের প্রথম কাছে আমি জনগণের ক্ষমতা দিয়ে দিলাম। ক্ষমতা মানে মব তৈরি করে না, ক্ষমতা মানে সিদ্ধান্ত দেবার ক্ষমতা। তোমরা বসো, জেলায় বসো, বসে আমাকে সিদ্ধান্ত বলো ওই জেলার জন্য ভালো কাজ করি, আমি করবো, যেটা ভালো ওটাই করবো, যেটা ভুল এটা বলো, এটা ভুল, এটা অটোমেটিক সমাধান হয়ে যাবে। জনগণকে কথা বলতে দিলে তো সমাধান হয়ে যায়। আজকে দেখেন যে যেহেতু ওই যে উত্তর সিটির মধ্যে একদল লোক আপনার যেহেতু সে পায় নাই, কী হলো, টেন্ডার পায় নাই, ওই দলবন্ধ গিয়ে ওখানে টেন্ডারের জন্য ওখানে গিয়ে আপনি আন্দোলন করছে, তাতে এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর দায় আছে এদেরকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া, এটা তো জনগণের পক্ষের তো কোনো দাবি দেওয়া না। আপনার ওখানে যদি সিটি কর্পোরেশন সম্পর্কে কোনো রূপান্তর চান, কোনো পরিবর্তন চান, এটা করুন,
আসি না, আসলে সিটি কর্পোরেশন আপনার সার্ভিস। ওনাকে আবার জঙ্গিবাদেরও তকমা দেওয়া হচ্ছে। কাকে? এটা সম্পূর্ণ মিথ্যা, উত্তরের সম্পূর্ণ মিথ্যা। ওনাকে আমি বহু বছর থেকে চিনি। মানে কে কোথায় জঙ্গিবাদের তকমা? তো আমাকে তো জঙ্গিবাদ বলে, আমাকে তো মৌলবাদী বলে। তো এগুলো তো সস্তা জিনিস, কথা বলছেন। আপনি যখন কোনো একটা কুকুরকে মারবেন তখন তাকে কুত্তে বলে গালি দিতে হবে। এইসব খেলা তোমরা বুঝি। ফলে আপনি যখন তাকে এখন যেহেতু তাকে চান না, পছন্দ হচ্ছে না, তার কাছে আপনি 16 কোটি টাকার আপনি টেন্ডার পান না, তো আপনি তখন এগুলোতে বলে বেড়াবেন। এটা তো ঠিক না, এটা তো অন্যায় কথা, ঠিক না? ফলে আমি বলছি তার যদি কোনো ভুল হয়ে থাকে বলুন, সমস্যা থেকে। আবার জঙ্গিবাদ মানে ঠিক আপনি যে দেখবেন একটা লোক কিছু প্রতিরোধ করে জঙ্গিবাদ হয়ে যাচ্ছে, এটা তো হলো না। তার তো এমনকি একটা মানুষ তো একটা এমনি ইসলামীটা ভুল করে হলো, তারা তো একটা ভুল করে একটা জায়গা একটা মব সৃষ্টি করতে পারে, ভুল হয়েছে, মাফ করে দিন রে ভাই। মানুষ তো এই এত 15টা বছর নানান রকমভাবে তারা চাপে ছিল, তাকে সব ক্ষেত্রে তাকে আমি দোষী করতে যাচ্ছেন কি জন্য? তো তাকে শিখতে দেন, তাকে বলেন, তার সঙ্গে কথা বলেন। কারণ জনগণ তো শেখে, জনগণ ভুল করে কিন্তু শিখতে দেরি করে না। ফলে আপনি এই জঙ্গি বা ট্যাগ দিয়ে আপনি তাকে কি করবেন? এগুলো করলে এগুলো এইসব খেলা খেলবেন না, এগুলো ঠিক নয়। ফলে আমি মনে করি যে ওখানে আমরা প্রত্যেকে জানি এজাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, অনেক কথা জান না তরুণরা, যে নদী নিয়ে তার অত্যন্ত ভালো কাজ আছে, নগরায়ন নিয়ে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যে জাস্ট ট্রানজিশন অফ দ্য সিটিজ, আরবান সিটিগুলো আনস্টেবল, এই সিটিতে আমরা বসবাস করতে পারবো না। একটা বসবাসযোগ্য নগরী তৈরি করা তার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা, পড়াশোনা আছে। এবং সে ঢাকা শহরের একটা ছেলে, এবং সে খুব ভালো করে জানে ঢাকা শহরের সমস্যাগুলো কি। এখন তার বিরুদ্ধে আপনি লড়াই করছেন, তো এগুলো তো হবে না। তো আমরা তো চিনি তো জঙ্গি কারা আসলে কারা, তো সেটা তো ইম্পর্টেন্ট। আমি কাউকে ট্যাগ দিতে চাই না, এগুলো ভুল ট্যাগ। যারা এটা বলছেন তারা এসে আমাকে তথ্য নিই, বলে উনি কোথায় জঙ্গি ছিল। যারা তাকে জঙ্গি আকারে ট্যাগ করেছে তারা তো পুরনো ডিজিএফআর লোকজন, চিনি তো দেখে আমি, ওদেরই ভাড়া খাটার লোক। এদিকে তো চিনি, কিন্তু এইসব তর্ক তো আমরা পলিটিক্যাল তর্ক না, এগুলো করতে আমি সময় নষ্ট করবো কিনা তার জন্য। ওয়াস্টেজ। আপনি আমার চরিত্র নিয়ে হাজার কাহিনী বলতে পারেন, বলে আমার কী এসে যায়? আমি সাবস্ট্যান্টিভ কথা যখনই বলবো তখনই জনগণ আমার কথাটা বুঝবে, তারা মনের কথাটা বলতে পারাটাই আমাদের কাজ, মনের কথাটা বলতে পারে না যাদের। এই জন্য আমি মনে করি যে এক্ষেত্রে যে আমাদের যে অস্থিরতা, আমাদের যে একটা পেটিবোর্ড, যা মধ্যবর্তী শ্রেণীর যে অজ্ঞতা, প্রকট অজ্ঞতা, এবং সব কিছুই নিজের মধ্যে দেখা, নিজের চোখ দিয়ে দেখার চেষ্টাটা, অন্যের চোখ দিয়ে দেখবার বোঝার কোনো চেষ্টা নেই, এটা আমাদের ক্ষতির দিকে নিয়ে যাবে। কিন্তু আমি একদমই নিশ্চিত গণ অভ্যুত্থান 5ই আগস্টে যেটা এসছে যে বাংলাদেশ, এই বাংলাদেশ 5ই আগস্টের আগে ফিরে যাবে না, এটা যাচ্ছে না। যদি যেত তাহলে আমার কথা এরকম হতো না। আজকে আপনি যেভাবে কথা বলছি, আমি সেই গণ অভ্যুত্থানের যে সামষ্টিক যে প্রেরণা, এখান থেকে আমি জনগণকে যেটা বুঝেছি, সেই জনগণের কণ্ঠস্বরই আমি আজকে আপনাদের সামনে হাজির করছি। এবং এখনো সেটা আছে, হ্যাঁ, সরে যায়, কিচ্ছু সরে যায় না। ফলে কেউ যদি মনে করে যে চাপ দিয়ে ডক্টর ইউনূসের কাছে নির্বাচন আদায় করে নেবে, এটা তারা পারবেন না। কিন্তু উনি একটা কথা দিয়েছেন ডিসেম্বরের কথা, আমি তার সঙ্গে একমত নই, ডক্টর ইউনূসের সঙ্গে একমত, একদমই একমত। গতকাল 30 জুন পর্যন্ত বলেছেন, ফাইন, কিন্তু এটা তো তাকে চাপ দিয়ে বের করছেন। এই ধরনের চাপ দিয়ে বের করা খুবই অন্যায়। আমি বলি তিনি যেটা বলেছেন তাকে কাজটা করতে দেওয়া উচিত। এবং যদি আমরা এই কাজটা করতে, তাহলে আন্তরিকভাবে যে কাজগুলো তার করা দরকার, বিচার করতে হবে, সংস্কার করতে হবে, এতে তাকে পূর্ণ সহযোগিতা আমরা সকলে দিই, ফুললি তাদেরকে পাঠান। আপনি কি একবার ওখানে আন্দোলন করবেন, ওখানে আন্দোলন করবেন, ওখানে কি আপনি টেন্ডারবাজি করে বেড়াবেন, আমরা তো প্রত্যেকটা কাজ বন্ধ করে রাখবে, এবং আপনার দলেরই তো লোকজন, আপনি দখলবাজি করে বেড়াবেন আর ওখানে বলেন নির্বাচন দাও না, এটা হবে না বিএনপি, এটা আমরা করতে দেবো না আপনাদের। ফলে আমরা মনে করি যে আমাদের উচিত হবে যে কথা বলা, এবং ভালোভাবে কথা বলে উইথ রেসপেক্ট। এবং আমরা মনে করি যে অবশ্যই আমরা বিএনপিকে পছন্দ করি, এবং বিএনপি একটা জাতীয় দল, ফলে তার একটা অত্যন্ত আপনার দায়িত্বশীল তার ভূমিকা থাকবে, সেই ভূমিকা তারা পালন করবেন। কিন্তু ডক্টর ইউনূসকে চাপ দেওয়া চলবে না, সেটা জামাত ইসলামী বলি কি বিএনপি বলে না, চাপ দেওয়া চলবে না। অস্থিতিশীলার জন্য যদি কাউকে আপনি বেশি দায়ী করতে চান, তার জন্য বিএনপি দায়ী।